শিমুলপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকত হরিশ নামে এক দরিদ্র কাঠুরে। তার ছিল 2 মেয়ে। বড় মেয়ের নাম মল্লিকা এবং ছোট মেয়ের নাম রাধিকা। মল্লিকা তার নামের মতোই সুন্দর, দুধে আলতা গায়ের রং, বড় বড় চোখ আর এক মাথা ঘন কালো চুল। অন্যদিকে রাধিকা ছিল শ্যামলা বরণের, অতি সাধারণ দেখতে। মায়ের মৃত্যুর পর থেকেই 2 বোনের মধ্যে তফাৎ শুরু হয়। বাবা যখন বনে কাঠ কাটতে যেতেন, মল্লিকা সারা দিন আয়নার সামনে বসে নিজেকে সাজাত। সে ভাবত এই রূপ দিয়ে সে একদিন কোনো রাজপুত্রের রানী হবে। অন্যদিকে রাধিকা ঘরের সব কাজ করত, রান্না করা, ঘর মোছা, বাবার জন্য খাবার নিয়ে বনে যাওয়া। মল্লিকা রোজ রাধিকাকে বলত, তোর এই কালো হাত দিয়ে ছোঁয়া জলও আমার খেতে ইচ্ছে করে না। তুই তো আমাদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্য। তোর ছোঁয়া জল খেলে যদি আমি কালো হয়ে যাই। রাধিকা কোনো দিন প্রতিবাদ করেনি। সে তার দিদিকে খুব ভালোবাসত। কিন্তু মল্লিকার মনে বোনের প্রতি মায়ার পর্যন্ত নেই, বরং যতদিন যাচ্ছে বেড়ে উঠছিল তার মনে রাধিকার প্রতি ঘৃণা। হঠাৎ একদিন তাদের বাবা কঠিন রোগে আক্রান্ত হলেন। ঘরে এক মুঠো চাল নেই, নেই চিকিৎসার টাকা। রাধিকা মানুষের দ্বারে দ্বারে গেল কাজের খোঁজে। গ্রামের এক ধনী গৃহস্থের বাড়িতে সে কাজ পায়। এত কষ্ট করে কাজ করে সে যা পেত তা দিয়ে বাবার ওষুধ আর খাবার কিনত। মল্লিকা কিন্তু তার বিলাসিতা ছাড়েনি। সে বাবার অসুস্থতা নিয়ে চিন্তিত হওয়ার চেয়ে তার নিজের পোশাক আর রূপ নষ্ট হচ্ছে বলে বেশি অভিযোগ করত রাধিকার কাছে। সে রাধিকাকে বলত, তোর উপার্জনের সামান্য খাবারে আমার পেট ভরে না, আমি কেন এই দারিদ্র্যের মধ্যে পচে মরব। এক রাতে বাবা মারা গেলেন। 2 বোন একা হয়ে পড়ল। মল্লিকা জেদ ধরল সে এই গ্রামে থাকবে না, সে শহরে যাবে। তার ভাগ্য শহরে। শহরে ধনী ছেলেকে বিয়ে করবে এবং তার শ্বশুরবাড়িতে রাধিকাকে রাখবে চাকরানির জন্য, কারণ তার কাজ অনেক সুন্দর। কিন্তু শহরে যাওয়ার জন্য তাদের কাছে সম্পদ বলতে কিছুই ছিল না। কিন্তু মল্লিকা তো গ্রামে থাকবে না, তাই রাধিকা না চাইতে যেতে লাগল। রমেশের বন্ধু এসে বলল তাদেরকে গ্রামের পেছনের পাহাড় পার হলে এক মায়াবী বন পাওয়া যায়, সেখানে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। মল্লিকা ঠিক করল সে সেখানে যাবে। কিন্তু একা যাওয়ার সাহস ছিল না বলে সে রাধিকাকেও সাথে নিল, যাতে বনের সব কষ্টকর কাজ রাধিকা করে দেয়। বনে যাওয়ার পথে তারা এক বৃদ্ধ তৃষ্ণার্ত পথিককে দেখতে পেল। বৃদ্ধের শরীর কাঁপছিল। সে বলল, মা, 1 ফোঁটা জল দেবে? বড় তৃষ্ণা পেয়েছে। মল্লিকা বিরক্ত হয়ে বলল, সরোবরী, আমাদের কাছে মাত্র 1 বোতল জল আছে, যা আমাদের সারা পথের সম্বল। তোমাকে দিলে আমরা কি খাব? তোমাকে জল দিলে কি আর হবে? মল্লিকা সোজা না বলে দেয়। কিন্তু রাধিকা সে দিদির বারণ সত্ত্বেও বৃদ্ধাকে জল পান করাল। বৃদ্ধা মুচকি হেসে বললেন, যে যা করবে সে এর ফল পাবে। হাঁটতে হাঁটতে তারা বনের গভীরে এক অদ্ভুত অট্টালিকার সামনে পৌঁছাল। সেখানে কোনো মানুষ ছিল না। অট্টালিকার দরজায় লেখা ছিল, এখানে প্রবেশ কেবল তাদের জন্য যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মল্লিকা ভাবল, নিশ্চয় ভেতরে প্রচুর ধন, সম্পদ, সোনা, গয়না আছে। সে রাধিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে সে আগে ভেতরে ঢুকল। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত দৃশ্য দেখল। প্রাসাদের প্রতিটি দেওয়াল আয়নার মতো চকচক করছে। মল্লিকা বাড়াতেই দেখল তার রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার অহংকার আর রুক্ষ স্বভাবের কারণে তার মুখটি কুৎসিত হয়ে উঠতে লাগল। সে চিৎকার করে কেঁদে উঠল। অন্যদিকে রাধিকা যখন ভেতরে ঢুকল, তার সাধারণ চেহারা একটি সুন্দর চেহারায় পরিণত হল। তার সততা আর পরিশ্রমের চিহ্নগুলো এখন এক রাজকীয় পরিণত হল। প্রাসাদের ভেতর থেকে এক দেবী আবির্ভূত হলেন। তিনি বললেন, মল্লিকা, তোমার রূপ ছিল সৃষ্টিকর্তার দান, কিন্তু তোমার মনে ছিল অন্ধকার আর অহংকারের বাসস্থান, তাই তোমার বাহিরের রূপ এবং সৌন্দর্য ফিরিয়ে নিলাম। আর রাধিকা, তোমার হয়তো বাহিরের রূপ সুন্দর না হলেও তোমার মনের ভেতর অনেক সুন্দর, তাই আমি তোমার বাহিরের রূপ, সৌন্দর্য সব দিলাম। তোমার কষ্টের দিন শেষ। তোমার মনের ভেতরের দয়া, মায়াই তোমাকে এই প্রাসাদের রানী হওয়ার যোগ্যতা দিয়েছে। মল্লিকা নিজের ভুল বুঝতে পারল। সে হাঁটু গেড়ে বসে রাধিকার কাছে ক্ষমা চাইল। রাধিকা তার দয়াবান মন দিয়ে দিদিকে ক্ষমা করে দিল এবং দেবীকে অনুরোধ করল যেন দিদিকে পুনরায় স্বাভাবিকভাবে সুন্দর করে দেওয়া হয়। দেবী খুশি হয়ে মল্লিকাকে রূপ ফিরিয়ে দিলেন না ঠিকই, কিন্তু তাকে এক সৎ মনের মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ দিলেন। মল্লিকা আর সেই অহংকারী মেয়েটি রইল না। সে গ্রামেই ফিরে গেল
এবং সারা জীবন মানুষের সেবা করে কাটাল। আর রাধিকা তার গুণের কারণে এক ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে হল। তাদের গ্রামের সেই ভাঙা ঘরটি এখন এক বিশাল অনাথ আশ্রমে পরিণত হয়েছে, যেখানে কোনো অভুক্ত মানুষ ফিরে যায় না।